ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে ওয়ার্কশিটটা সলভ করা শুরু করব, বাকিরা পরে আসলে পরে দেখে নিব, সমস্যা নেই। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে শুরু করি। যে বেসিক্যালি এখানের মধ্যে কাজটা কি করা হবে। ওরে বাপরে, রাইসা আজকে এত তাড়াতাড়ি। রাইসা ভালো আছো? জি। ওকে, সো তাহলে আমরা ওয়ার্কশিট 2টা শুরু করে দেই। ওকে, সো নাও এখানের জন্য রাইসা যেহেতু এতদিন পরে আসলা, সো এখন রাইসা বলো তুমি যে 1 এর এ নাম্বারে কি বলতেছে, which row of the table is correct for both infrasound and infrared radiation? ইনফ্রাসাউন্ড মানে কি? এটা একটা সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ কেমন টাইপের ওয়েভ? ট্রান্সভার্স নাকি লংগিটিউডিনাল? রাইসা? সাউন্ড লংগিটিউডিনাল। লংগিটিউডিনাল। আর ইনফ্রারেড কোন ওয়েভের আন্ডারে পড়ে? ইলেকট্রোম্যাগনেটিক না? তো তাহলে সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি টাইপের ওয়েভ? ট্রান্সভার্স। ট্রান্সভার্স। তো তাহলে কোন অপশনটা কারেক্ট হবে বলো তো? অপশন সি। অপশন সি, ভেরি গুড। এরপরে আমরা বি নাম্বারে যাই। বলতেছে স্টেট দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য সাউন্ড ওয়েভ। অ্যামপ্লিটিউড মানে কি? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম রেস্ট পজিশন। অ্যামপ্লিটিউডের ভ্যালুটা কত বলো তো কাবিও? আমি 4 দিছি। 4 কেন? এটা 5 দেওয়ার রিজনটাই হলো এইটা যে এখানে আমাদের ইন বিটুইন তো আর কোনো রিডিং নাই, তো তাহলে পরে এটা 5 দিছে, মানে এটাকে 5ই ধরতে হবে, বুঝছো? যেখানে 5 এর আমি কাছাকাছি। এটা একটু কম ভাবছি, 5 এর নিচে ভাবছি। আচ্ছা, তো তাহলে এটা অ্যাকচুয়ালি 5 হবে, ঠিক আছে? 5 সেন্টিমিটার। আর যদি অন্য রিডিং হইতো তো তাহলে তোমাকে ইন বিটুইন অন্য ভ্যালুগুলো দিয়ে দিত, বুঝছো? ওকে। ওকে, সো এরপরে ডেসক্রাইব হাউ ইনফ্রাসাউন্ড ডিফারস ফ্রম আল্ট্রাসাউন্ড। কিভাবে ডিফারেন্ট এটা কে বলবা? জাসরিন বলো। আলিফ? Infrasound has lower frequency and ultrasound has higher frequency. হ্যাঁ, এটা একটা গেল। তো তাহলে আরেকটা কি হবে? ফ্রিকোয়েন্সি বেশি মানে ওয়েভলেন্থ কি হবে? কম হবে, তাই তো? হ্যাঁ। তো তাহলে ওই জিনিসটা লিখে দিবা। 2 মার্ক দেওয়া না, তো তাহলে ওইভাবে করে 2টা পয়েন্ট লিখে দিব এরকম। ওকে, সো এটা গেল। এরপরে দেখি ডি নাম্বার কি বলতেছে। Earthquakes are sometimes caused when plates in the Earth's crust move. The diagram shows some corks floating on water. তো কর্ক গুলা ওয়াটারে ফ্লোট করতেছে। ওকে, 2 এর ডি না ভাইয়া, কি হয়েছে বুঝি নাই। এটা 2 নাম্বারের ডি না? হ্যাঁ, এটা ওয়ার্কশিট 2 এর কোশ্চেন নাম্বার 1 এর ডি, ঠিক আছে? সো কি বলতেছে, এক্সপ্লেন হাউ দিস মডেল অফ কর্কস অন ওয়াটার উড কি বলে কুড বি ইউজ টু ডেমনস্ট্রেট হোয়াট কজেস দ্য আর্থস প্লেট টু মুভ। ইউ মে অ্যাড টু দ্য ডায়াগ্রাম টু হেল্প ইওর অ্যান্সার। সো আমরা লাস্ট ক্লাসে কিন্তু এটা ডেসক্রাইব করছিলাম, দেখি তোমাদের মনে আছে নাকি। জাবের বলতে পারবা যে কর্ক গুলাকে টেকটনিক প্লেট হিসেবে মডেল করতেছে, এন্ড এই ওয়াটারটাকে মেন্টাল হিসেবে কনসিডার করতেছে আর মডেলিং করতেছে। সো এখন টেকটনিক প্লেট গুলা, আর্থের এই প্লেট গুলা কেন মুভ করে এটা কিন্তু তোমাদেরকে বলছিলাম। কেন মুভ করে? নিচ দিয়ে গরম করব, দেন ওই যে কনভেকশন কারেন্ট সেটআপ হবে। কনভেকশন কারেন্ট সেটআপ হবে, এই জিনিসটাই যে আমরা এরকম কনভেকশনাল কারেন্ট সেটআপ করব, যেটা দিয়ে কি করবে, কনভেকশন কারেন্টের জন্য দ্য কর্কস উইল মুভ। ওকে, যে কনভেকশনাল কারেন্টের জন্য ওয়াটার এরকম মুভ করতে থাকবে, সার্কুলেট করতে থাকবে। সো তাহলে ওয়াটারের উপরে যে ফ্লোটিং অবস্থায় আছে আমাদের কর্ক গুলা, তো তাহলে ওগুলা এরকম করে মুভ করবে। ওকে,
সো এই জিনিসটা কিন্তু লাস্ট ক্লাসে যদি তোমাদেরকে না বলতাম যে অ্যাকচুয়ালি আমাদের আর্থের ক্রাস্ট গুলি কিভাবে কি মুভ করে না করে, তো তাইলে পরে কিন্তু এই জিনিসটা তোমাদের অ্যান্সার করতে অনেক কষ্ট হইতো। যে ওই জিনিসটা তোমাদের নলেজটা না থাকলে এটার অ্যান্সার চিন্তা করে বের করা যাইতো না। বুঝা গেছে? তো এর জন্য লাস্ট ক্লাসের ভিডিও যারা যারা দেখো নাই এখনো, তারা ওই ভিডিওটা দেখে ফেলবা। ঠিক আছে? আদমিন দেখছিলা পরে ভিডিওটা? জি ভাইয়া। ভেরি গুড। সো তাহলে এইখানের মধ্যে কি বলবো, ফার্স্টে আমরা হিট করব নিচে থেকে। সো একটা হিট সোর্স দিয়ে নিচে থেকে হিট করব। হিট সোর্স দিয়ে নিচে থেকে হিট করার পর কি হবে, the water will form or convectional currents will be created. তো এই convectional current কি করবে, convectional current এই ওয়াটারটাকে সার্কুলেট করাবে। তো ওয়াটার সার্কুলেট করলে পরে উপরে যে কর্ক গুলো আছে এটার সাথে সাথে তারাও মুভ করবে। এখানে আমরা লাবিবার অ্যান্সারটা দেখে নেই, লাবিবা কিভাবে করে লিখছে। ওকে, তো এখন এখানের জন্য দেখো ফার্স্টে কি বলতেছে, এটা হবে সি গেল, সি তো আমরা বের করছি অলরেডি। এরপরে অ্যামপ্লিটিউড হলো 5 সেন্টিমিটার। দেন এখানের মধ্যে কাজটা কি, ultrasound has a higher frequency than infrasound, the human hearing range is এত, ইনফ্রাসাউন্ডের ওয়েভলেন্থ তাহলে কি হবে, অডিবল রেঞ্জের থেকে বেশি হবে, বিকজ ফ্রিকোয়েন্সি কম মানে ওয়েভলেন্থ হলো লম্বা। আর অন দা আদার হ্যান্ড আল্ট্রাসাউন্ডের জন্য উল্টাটা হবে। সো এই জিনিসটা বলছে যে অন দা আদার হ্যান্ড আল্ট্রাসাউন্ড হ্যাভ ওয়েভলেন্থ শর্টার দেন অডিবল and frequency above hearing range that is above 20,000 hertz. So এই যে এখানের মধ্যে দেখো এই যে plates and mantle কিভাবে কি কাজ করতেছে। In the model the quartz represent the earth's plates and the water represents the mantle. The water is then heated underneath to demonstrate the heat in the earth's core. As the water is heated, convection currents form which causes the quartz to move along the convection currents. Thus, this can be used to demonstrate what causes the earth's plate to move. যে এখানে কর্ক দিয়ে আমরা আর্থের প্লেটটাকে রিপ্রেজেন্ট করতেছি, সো তাহলে আর্থের প্লেটগুলি কেন এরকম মুভ করে এই জিনিসটা আমরা শো করতে পারলাম। বুঝা গেছে সবার কাছে অ্যানসারটা? মাইশারা বুঝতে হ্যাঁ পারছো? ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা দেখি, সো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1 এর ডি। এরপর লাস্ট ক্লাসে তো আমরা এগুলো লিখে রাখছিলাম আগে। সো লাস্ট ক্লাসের এগুলোর কয়টা কথা আমরা মুছে দেই, যে লোকাসের কনস্ট্রাকশন ইউজ করে ওরকম যে আমরা আর্থকোয়েকের এপিসেন্টার কোথাও এটা বের করছিলাম। সো এইসব ইনফরমেশন গুলি আমরা লিখে রাখছিলাম লাস্ট ক্লাসে, তো এগুলো এখন আমরা মুছে ফেলি। ওকে, তো এখন এখানে আমরা কোশ্চেনটা ফার্স্টে পড়ি। কোশ্চেনে কি বলছে, হ্যাঁ, the movement of the earth's plate can be caused by earthquakes. ঠিক আছে, আর্থের প্লেট মুভ করলে পরে আর্থকোয়েক কজ করাইতে পারে। ওকে, the charts show the waves arriving at 3 research stations at the from the same earthquake. সো তাহলে ওই যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে পি আর এস ওয়েভের একটা সার্টেন ভেলোসিটি ডিফারেন্স আছে। সো তাহলে আর্থকোয়েকের এপিসেন্টারটা স্টেশনের, এই যে আমাদের ডিটেক্টিং স্টেশনের যত কাছে হবে, পি আর এস ওয়েভের মধ্যে সেপারেশনটা তত কম হবে। আর আর্থকোয়েকের এপিসেন্টারটা স্টেশন থেকে যত দূরে হবে, পি আর এস ওয়েভের অ্যারাইভাল টাইমের সেপারেশনটা তত বড় হবে, তাই না? তো এই ব্যাপারগুলো আমরা বলছিলাম লাস্ট ক্লাসে। তো এখন বলতেছে a student suggested that the time between the arrival time of P wave and S wave was proportional to the distance of the station from the earthquake. Use the charts to evaluate whether this is correct or not. যে এটা কি কারেক্ট নাকি না, এটা এই চার্ট দেখে কি করতে বলছে, ইভ্যালুয়েট করতে বলছে। সো ব্যাপারটা হলো এরকম, দেখো ব্যাপারটা হলো কেমন, যে তোমার ডিফারেন্স ইন অ্যারাইভাল টাইম, ওকে, আর ডিসটেন্স, এখানের মধ্যে কাজটা কি আমরা জানি যে চেঞ্জ ইন ভেলোসিটি অর ডিফারেন্স ইন ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসটেন্স ডিভাইডেড বাই ডিফারেন্স ইন অ্যারাইভাল টাইম, তাই না?
সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো এমন যে ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডি ইনটু ডেল্টা ভি। এখন ডেল্টা ভি তো ফিক্সড, যে আমাদের the velocity difference, হ্যাঁ, the velocity difference between p wave and s wave, p wave আর s wave এর মধ্যে velocity difference টা হলো ফিক্সড। সো তাহলে আমাদের অ্যারাইভাল টাইমটা বেশি হবে কখন? আমাদের অ্যারাইভাল টাইমটা বেশি হবে যদি ডিসটেন্স ফ্রম দা এপিসেন্টার বেশি হয়, আর অ্যারাইভাল টাইমটা কম হবে কখন? যদি ডিসটেন্স ফ্রম দা এপিসেন্টার কম হয়। ব্যাপারটাকে তোমাদেরকে বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া তো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারটা দেখি কি বলতেছে নিচে। বস কি অ্যানসারটা লিখছো, অ্যানসারটা ফার্স্টে পড়ি। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে, অ্যাকর্ডিং টু দ্য চার্টস স্টেশন এম ইজ টুয়াইস অ্যাজ ফার অ্যাজ স্টেশন এল। কেন? বিকজ স্টেশন এম এ টাইম লাগে হলো 3 মিনিট, আর স্টেশন এল এ সময় লাগে হলো 1.5 মিনিট। তো তাহলে ডাবল টাইম লাগতেছে, তো তার মানে ডাবল ডিসটেন্স হবে আর কি। এই যে নিচেও লেখা আছে এটা, the charts show that the time of arrival between p wave and s wave for station m is twice, যে 3 minute is twice the time of the arrival of p wave and s wave at station l, that is 1.5 minute। তো তার মানে স্টেশন l এ আসতে 1.5 মিনিট লাগে, আর স্টেশন m এ যাইতে 3 মিনিট লাগে। তো তার মানে স্টেশন m হলো আর্থকোয়েকের এপিসেন্টার থেকে 2 টাইমস ডিসটেন্স দূরে আছে। So this shows that the time between the arrival of P wave and S wave is directly proportional to the distance of the station from the earthquakes. Therefore, the suggestion is correct. Okay. So আমরা এরকম ভ্যালু গুলা দিয়ে এমন ভাবে কম্পেয়ার করতে পারি, or আমাদের যে মাত্র একটা কাজ করলাম, কি করলাম, আমরা একটা ইকুয়েশন দিয়ে এখানের মধ্যে দেখাইলাম, সরি, আমরা একটা ইকুয়েশন দিয়ে এখানের মধ্যে শো করলাম যে ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল্টা ভি ইনটু ডি। তো এখন ভি তো হলো কনস্ট্যান্ট, তো তাহলে এটা কি লেখা যায়, ডেল্টা টি ইজ প্রপোর্শনাল টু ডিসটেন্স ফ্রম দা এপিসেন্টার। ওকে, তো তাহলে এখানের মধ্যে ভিটা হলো কনস্ট্যান্ট, সো তাহলে এরকম আমরা প্রপোর্শনাল বলতে পারি যে ওইটা যখন নাকি কনস্ট্যান্ট, তো তার মানে ডি বাড়লে টাইম বাড়বে, ডি কমলে টাইম কমবে। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা ভাই, চারটাতে তো ডিসটেন্স দেওয়া নেই, ডিসটেন্সটা কি ওইটাই বের করব? এখানের মধ্যে ডিসটেন্সটা বের করব এমন না ব্যাপারটা, এখানের মধ্যে বলছে যে চার্টটা কোথায়, চার্ট তো আমাদের এই যে নিচের এই যে যেগুলা, হ্যাঁ, এই যে স্টেশন এল, স্টেশন এম, স্টেশন এন, এগুলার যে আর্থকোয়েক হওয়ার পর কতটুকু টাইম লাগতেছে স্টেশনে আসতে, ওই জিনিসটা দেখাইতেছে। সো তাহলে এখানের জন্য আমরা জিনিসটা কি বলবো, এখানের জন্য আমরা জিনিসটা ওইটা বলবো যে এখানে অ্যাকচুয়ালি আমাদের দেওয়া কি ছিল উচিত, দেওয়া উচিত ছিল যে আমাদের ডিসটেন্স গুলা দিয়ে দেওয়া দরকার ছিল, বুঝছো? হ্যাঁ সেটাই। ডিসটেন্স গুলো দিয়ে দিলে পরে আরো সুন্দর মতো কম্পেয়ার করা যেত। এখানের জন্য এর জন্য আমরা ওইভাবে কম্পেয়ার করব যে ভেলোসিটি ডিফারেন্স হলো ফিক্সড, ঠিক আছে, ভেলোসিটি ডিফারেন্স হলো ফিক্সড। তো তাহলে আসতে যদি ডাবল টাইম নেয়, তো তার মানে কি ডিসটেন্সটা হলো ডাবল। হ্যাঁ যাবে, শুনতে পাইতেছো না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে যেটা বলতেছিলাম যে তোমার ডিসটেন্স যেহেতু দেওয়া নাই, তো তাহলে তোমার এখানের মধ্যে মেইন যে ব্যাপারটা কাজ করবা, কি করবা, we know যে the velocity difference between p wave and s wave is fixed. Okay, p wave আর s wave এর velocity difference হলো fixed, তো তার মানে ডিসটেন্স যত বেশি হবে ওখানে আসতে তত বেশি টাইম লাগবে, ডিসটেন্স যত কম হবে ওখানে আসতে তত কম টাইম লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা, এরপরে এই যে দেখো আর্থের ওই প্লেট গুলা দেখাইছে, যে দেখো ইউরেশিয়ান প্লেট, এই যে এইখানের মধ্যে হলো আমাদের ইন্ডিয়ান প্লেটটা, এই যে এই জায়গাটার মধ্যে ইন্ডিয়ান প্লেট অ্যারো দিয়ে দেখছো দেখাইতেছে যে ইন্ডিয়ান প্লেট এসে কি করছে, ইউরেশিয়ান প্লেটের সাথে কোলিশন করছে। বুঝছো? এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, মনে আছে, এই যে আটলান্টিক ওশানের মাঝে দিয়ে যে এত লম্বা একটা রিচ যে ফর্ম করছে, সো এইটা হলো রিচ ফর্ম করার মেইন রিজন, যে এখানের মধ্যে প্লেট গুলা কি করতেছে,
এখানের মধ্যে the plates are actually moving away from one another বুঝতে পারছো হ্যাঁ তো এরকম প্লেট বাউন্ডারি গুলা দেখানো আছে এখানের মধ্যে তো এখন A1 এ বলতেছে complete the sentence by putting a cross in the box next to your answer earthquakes happen when plate কি করে বি rub against each other বুঝছো যে প্লেট গুলা যখন নাকি একজন আরেকজনের সাথে ফ্রিকশন হবে আর কলিশন হবে তখন যায় আর্থকোয়েক হবে এখন বলতেছে এক্সপ্লেইন হোয়াট কজেস দ্য প্লেটস টু মুভ কিভাবে প্লেট গুলি মুভ করে ওই যে আমাদের মেন্টালের কনভেকশন কারেন্টের জন্য তাই না মেন্টালের কনভেকশন কারেন্টের জন্য কি করবে মেন্টালের কনভেকশন কারেন্টের জন্য আমাদের টেকটনিক প্লেট গুলা মুভ করবে ওকে এরপরে এখানের মধ্যে কি বলতেছে complete the sentence by putting a cross in the box next to your answer the instrument used to detect earthquake তো earthquake এর সাথে রিলেটেড ওয়ার্ডটা কি সাইস না সাইসমিক ওয়েভ তো তাহলে এখানে থেকে আমরা এটাকে কি বলবো সাইসমোমিটার ওকে এখন বলতেছে কি দেখো earthquakes produce p waves and s waves describe what can happen to these waves when they reach the boundary between the crust and mantle যে তারা যখন নাকি ক্রাস্ট আর মেন্টালের বাউন্ডারিটাতে রিচ করে তখন তাদের মধ্যে কি হবে যে ক্রাস্ট আর মেন্টালের বাউন্ডারি মানে কি ক্রাস্ট তো সলিড ওকে আর মেন্টাল হলো সেমি সলিড যে তারা তাদের ডেনসিটিটা একটু ডিফারেন্ট তাদের ডেনসিটিটা আরো বেশি বুঝছো যে প্লেট যদি মেন্টালের উপর ফ্লোট করতে পারে তো তার মানে কি কে লেস ডেন্স আর কে মোর ডেন্স যে ফ্লোট করতেছে সে হলো লেস ডেন্স আর যে যার উপরে ফ্লোট করতেছে সে কি হবে মোর ডেন্স হবে না তো তাহলে এখানের মধ্যে দেখো কি হইতেছে পি ওয়েভ আর এস ওয়েভ তারা তো ওয়েভ তো ওয়েভ যখন নাকি কি করে ক্রাস্ট দ্যাট ইজ ক্রাস্ট হলো লেস ডেন্স আর মেন্টাল হলো মোর ডেন্স তো তাহলে লেস ডেন্স মিডিয়াম থেকে মোর ডেন্স মিডিয়ামে যাবে বাট দেয়ার ইজ আ সার্টেন চেঞ্জ তোমরা লাইট ওয়েভ যদি কনসিডার করো লাইট ওয়েভের জন্য কি হইতো মেন্টালে গেলে স্পিড কমে যাইতো কিন্তু এটা তো আমাদের কি ওয়েভ এগুলো হলো আমাদের ইলাস্টিক ওয়েভ ওকে যে পি ওয়েভ আর এস ওয়েভের এখানে মধ্যে কি হয় যে they move faster in solids okay তারা সলিডের ভিতর দিয়ে ফাস্টার মুভ করে এন্ড লিকুইডের ভিতর দিয়ে স্লোলি মুভ করে অর ডেনসিটি বেশি হইলে তাদের স্পিড বেশি হয় অ্যাকচুয়ালি ডেনসিটি বেশি হলে স্পিড বেশি না অ্যাকচুয়ালি কি তোমাদেরকে একটা কথা বলছিলাম সাউন্ড ওয়েভ চ্যাপ্টারে রিভিউর সময় আলিফ মনে আছে বলছিলাম যে ডেনসিটির সাথে রিলেশনটা না বলে আমরা কি বলবো ইলাস্টিসিটি যে আমাদের সলিডের ইলাস্টিসিটি বেশি তো এর জন্য যে যেই ম্যাটেরিয়ালের ইলাস্টিসিটি বেশি হবে ওই ম্যাটেরিয়াল দিয়ে ইলাস্টিক ওয়েভ বেশি স্পিডে মুভ করতে পারবে তো তাহলে ফার্স্ট দেখি পি ওয়েভ এন্ড এস ওয়েভ আর ইলাস্টিক ওয়েভ সরি পি ওয়েভ আর এস ওয়েভ কি ওয়েভ তারা হলো ইলাস্টিক ওয়েভ ওকে তো ইলাস্টিক ওয়েভের কি হয় যত ইলাস্টিসিটি বাড়বে তত বেশি স্পিডে মুভ করতে পারবে ওকে তো তাহলে এই ব্যাপারটা শুধু এক্সট্রা কয়টা নলেজ আমরা আলাদা করে অ্যাকোয়ার করে রাখতেছি তোমরা যে এক্সট্রা কয়টা মান্থ পাইছো পরীক্ষার জন্য এর জন্য এক্সট্রা কয়টা জিনিস শিখে রাখতেছি আমরা ওকে সো তাহলে ব্যাপারটা কি হবে মেইন কাজ হলো দে উইল আন্ডারগো রিফ্র্যাকশন তাই না যে বেন্ড করবে পি ওয়েভ আর এস ওয়েভটা কি করবে বেন্ড করবে তো পি ওয়েভ আর এস ওয়েভ বেন্ড করলে পরে তখন আমরা কি করতে পারবো বলতে পারবো যে এখানের মধ্যে কি হয়েছে দেয়ার ওয়াজ আ চেঞ্জ ইন মিডিয়াম ওকে মিডিয়ামের একটা চেঞ্জ হলে পরেই তো ওয়েভ কি করে বেন্ড করে মাইশারা তাই না তো তাহলে এখানের জন্য সি নাম্বারের অ্যানসারটা আমরা দেখি ফার্স্টে কি বলতেছে যে ফার্স্টে আর্থকোয়েক কখন হয় when they rub against each other সো এটা এরপরে কেন আমাদের টেকটনিক প্লেট গুলা মুভ করে the earth's core is very hot and so heats the mantle unevenly this uneven heat from the earth's core causes the formation of convection currents in the mantle
these convection currents that are in the mantle causes the earth's plate to move and rub against each other. And কোন মিটার দিয়ে এটা ডিটেক্ট করা হয়? সাইসমোমিটার। যে আর্থকোয়েক কোন মিটার দিয়ে ডিটেক্ট করা হয়? সাইসমোমিটার। গেল। এখন when the P waves and S wave reach the boundary between the crust and the mantle, the waves can be reflected, that is they can bounce off the surface, or the waves can be refracted, that is they can change direction and speed. So তাহলে এখানের জন্য আমরা আলাদা করে বলার দরকার নাই যে কোন জায়গায় গেলে স্পিড বাড়বে, কোন জায়গায় গেলে স্পিড কমবে। শুধু আমরা জানি কি মিডিয়াম চেঞ্জ হইলে বা কোন একটা বাউন্ডারি পাইলে কি হয়, পার্শিয়াল একটা রিফ্লেকশন হয়, আবার একটা রিফ্র্যাকশন হয়। সো তাহলে এইভাবে করে অ্যানসারটা লিখছে। বুঝা গেছে অ্যানসারটা? হ্যাঁ। ওকে, এরপরে কি বলতেছে দেখো, a P wave takes 200 seconds to travel 1200 kilometers. সো তাহলে বলতেছে কিলোমিটার পার সেকেন্ডে বের করতে, তো তার মানে ডিসটেন্স কিলোমিটারে আছে, এটাকে আর কি করার দরকার নাই, কনভার্ট করার দরকার নাই। সো তাহলে উই নো ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। সো তাহলে 1200 কিলোমিটার ডিভাইডেড বাই টাইম টেকেন হলো 200 সেকেন্ড। সো তাহলে এটা কত হবে? 6 কিলোমিটার পার সেকেন্ড। সো তাহলে কত আসলো? 6 কিলোমিটার পার সেকেন্ড। এখন বলতেছে explain why scientists still find it difficult to predict when tsunami may happen. যে সুনামি কি জিনিস? সুনামি হলো আমাদের ওশান সারফেসের নিচে অর সি এর নিচে, যে সমুদ্রের নিচে যদি কি হয়, সমুদ্রের নিচে যদি আর্থকোয়েক হয়, ওকে, সমুদ্রের নিচে আর্থকোয়েক হলে হিউজ আমাদের একটা টাইডাল ওয়েভ ফর্ম করে, যেটাকে আমরা কি বলি? সুনামি বলি। এখন বলতেছে সায়েন্টিস্টরা কেন সুনামি এখনো ঠিক মতো ডিটেক্ট করতে পারে না, বা কখন আর্থকোয়েক হবে বা হবে না এটা কখনো তারা ঠিক মতো বলতে পারে না। কেন? এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে আমাদের পি ওয়েভের আমাদের অ্যামপ্লিটিউড অনেক কম, আর এটা এত তাড়াতাড়ি মুভ করে যে তারা এটা কি ইমিডিয়েট ওয়েতে এরকম চলে আসে। যে এখানের মধ্যে দেখো যে আর্থের প্লেট যে সুনামি কখন হয়, ফার্স্ট এটা লেখা আছে যে এটা তো 6 কিলোমিটার পার সেকেন্ড, এটা তো পারলাই। এরপরে tsunamis are caused by underwater earthquakes which occur when there is a movement of the earth's plate that are underwater. The underwater earthquakes are random. যে কখন কোনটা হবে এটা আমরা ঠিকমতো বলতে পারবো না। অ্যাকচুয়ালি কোনো আর্থকোয়েকই আমরা ডিটেক্ট করতে পারি না অর প্রেডিক্ট করতে পারি না আগে থেকে, ওকে, which means that they can happen at any time. Therefore scientists find it difficult to predict the occurrence of tsunami. বুঝতে পারছো যে কখন সুনামি হবে বা কখন হবে না এই জিনিসটা আমরা কি করতে পারবো না, প্রেডিক্ট করতে পারবো না, বিকজ কখন কোন প্লেট কার সাথে কোলাইড করবে বা কখন এরকম আর্থকোয়েক রিলিজ করবে এই ব্যাপারটা আমরা জানি না। বুঝতে পারছো? হ্যাঁ। তো এইটা গেল আমাদের ফার্স্ট এর কাজ, এটা ছিল ওয়ার্কশিট নাম্বার 2। এখন ওয়ার্কশিট নাম্বার 3 তে আমরা দেখি ওয়ার্কশিট নাম্বার 3 তে কি বলতেছে। 3 এর 1 এর A, here is a graph of a sound wave. ওকে, সো এখন সাউন্ড ওয়েভটা কি অনেক বেশি ডিস্টর্টেড কেমন জানি। এখন বলতেছে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দিস সাউন্ড ওয়েভ। ওয়েভলেন্থটা কি হবে? একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্টের সেপারেশন, তাই না? একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্টের সেপারেশন। সো তাহলে এখানের মধ্যে আমরা এটা কত? 4 মিটার মতো আসে। সো তাহলে এটা হলো আমাদের 1 পয়েন্ট সামথিং, এটা আমাদের কত? 5 পয়েন্ট সামথিং, তাই না? তো তাহলে এটা আমাদের কি বলা যায়? 4 মিটার বলা যায়, যে 1 আর 5 এর থেকে সেম সেপারেশনে আছে। সো তাহলে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি কত? 4 মিটার। এটা কি কারো কোনো কনফিউশন আছে কেন 4 মিটার বললাম? বিকজ দিস ইজ 1 পয়েন্ট সামথিং এন্ড দিস ইজ 5 পয়েন্ট সামথিং এন্ড অলমোস্ট তারা ইকুয়াল, মাঝখানে আর কোনো ফার্দার ডিভিশন করা নাই। সো তাহলে আমরা এখানের জন্য বলে দিতে পারি কি দিস ইজ 4 মিটার। সরি, মিটার তো পাশে লেখা। এখানে তুমি দেখো এই জায়গাটা অনেকজন একটা ভুল করবে, যেটা আমি মাত্র করে দেখাইছি, যে জাস্ট একটা ক্রেস্ট টু ক্রেস্ট ডিসটেন্স বের করে আমি বলে দিলাম, কিন্তু তোমাদেরকে মার্ক দিছে কত?
2 মার্ক, তাই না? তো তোমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে দেখো, তোমাদের অ্যাকচুয়ালি এরকম কাজ করতে হবে, ইউ উইল হ্যাভ টু শো দ্যাট তুমি এভারেজ করছো। ওকে, তোমার এভারেজিং টেকনিকটা দেখাইতে হবে যে তুমি কি করছো, মাল্টিপল কয়টা এরকম ওয়েভলেন্থের ভ্যালু নিয়ে সবগুলা ওয়েভলেন্থ প্লাস করে দেন ডিভাইড করবা। ওকে, তো তাহলে এখানের জন্য আবার কি আসলো 4 মিটার। তো তাহলে এখানের জন্য আমরা কি লিখবো, এখানের জন্য আমরা এরকম লিখবো যে 5.2 minus 1.2 plus 9.2 minus 5.2, তো দুইটা ওয়েভলেন্থ প্লাস করে দেন আবার ডিভাইডেড বাই 2 করলাম। সো তাহলে ওভারঅল আমি কত পাবো, 4 পাবো। সো তাহলে এটা করলে পরে আমার 2 মার্কের মধ্যে আমি 2 মার্ক পেয়ে যাব। কিন্তু যদি শুধু আমি একটা ওয়েভলেন্থ নিয়ে, শুধু যদি একটা নিয়ে বাকি কোনো ওয়ার্কিং না দেখাইলাম, বাকি কোনো ওয়ার্কিং যদি না দেখাই, তো তাহলে আমার পুরো 2 মার্ক নাও দিতে পারে। বুঝতে পারছো? সো তাহলে মার্ক দেখে তোমাদের একটু কাজ, বুঝি নাই। এইখানের মধ্যে ওয়েভলেন্থের ভ্যালু যে 4 হবে এটা বুঝছো আরিয়ান? হ্যাঁ এটা বুঝছি। সো ওয়েভলেন্থের ভ্যালু 4, ভালো কথা। তো এখন ওয়েভলেন্থ তো আমরা প্রথম ক্রেস্ট আর সেকেন্ড ক্রেস্টের মধ্যে সেপারেশনও নিতে পারি, সেকেন্ড ক্রেস্ট আর থার্ড ক্রেস্টের মধ্যেও সেপারেশন নিতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ এটা और আমরা প্রথম ট্রাফ আর সেকেন্ড ট্রাফের মধ্যে সেপারেশন নিতে পারি, और সেকেন্ড ট্রাফ আর 3 নাম্বার ট্রাফের সেপারেশন নিতে পারি। এখন আমাদের যেহেতু মার্ক দিছে 2 মার্কস, তো এর জন্য আমাদের কি দেখাইতে হবে, আমাদেরকে দেখাইতে হবে যে আমরা মোর দেন 1 ওয়েভলেন্থ বের করে, হ্যাঁ, যে এইখানে একটা ওয়েভলেন্থ, এইখানে একটা ওয়েভলেন্থ, তো এই দুইটা ওয়েভলেন্থ প্লাস করে দেন আবার কি করব, ডিভাইড করে দিব। তাহলে যেন আমরা যে এভারেজ করছি, যে আমরা মোর দেন 1 রিডিং নিছি, এই জিনিসটা শো এভারেজ করতেছি। হ্যাঁ বুঝছি। বুঝতে পারছো এখন? হ্যাঁ হ্যাঁ ওকে, সো এখন কি বলতেছে 2 নম্বরে, a second sound wave has a longer wavelength but a smaller amplitude, sketch a graph of the second wave on the axis above। তো তাহলে এটার গ্রাফটা স্কেচ করতে বলছে, বলছে কি ওয়েভলেন্থ হবে বড় কিন্তু অ্যামপ্লিটিউড হবে কম। তো তাহলে ওয়েভলেন্থ বড় অ্যামপ্লিটিউড কম, তো এমন টাইপের আমাদের গ্রাফ। ওকে, যে ওয়েভলেন্থ বড় কিন্তু অ্যামপ্লিটিউডটা কম। ওকে, তো এটা হবে গ্রাফ গেল। এরপর কি বলতেছে, সাউন্ড ইজ আ লংগিটিউডিনাল ওয়েভ, এই যে অ্যানাদার एग्जांपल অফ আ লংগিটিউডিনাল ওয়েভ। এখন তো আমরা সবাই জানি কি Seismic P wave. সাইসমিক ওয়েভ। সাইসমিক পি ওয়েভ, এস ওয়েভ কিন্তু ট্রান্সভার্স, পি ওয়েভ হলো লংগিটিউডিনাল। ওকে, সো তাহলে সাইসমিক পি ওয়েভ বলতে হবে একদম এক্স্যাক্টলি। ঠিক আছে যাবে? জি ভাইয়া। ওকে, এরপরে explain how longitudinal and transverse wave differ from one another। এটা তো বাচ্চা টাইপের কোশ্চেন, এগুলো আমরা জানি, এটা আমরা লিখবো না, তোমরা নিজেরা করছো অলরেডি। নাও এখানের মধ্যে বলতেছে কি মিউজিক্যাল নোটস ক্যান বি মেড বাই রাবিং দ্য টপ অফ আ ড্রিঙ্কিং গ্লাস উইথ আ ওয়েট ফিঙ্গার। ঠিক আছে, একটা ভেজা আঙুল দিয়ে এরকম উপর দিয়ে এমন আঙুল নাড়াইতে থাকলে পরে তখন কি করা যায়, সাউন্ড প্রডিউস করা যায়। তো এখন এখানের মধ্যে 1440 কি বলে 1047 হার্টজ, 1174, 1245 আর এফ। এখানের মধ্যে দেখো ওয়াটার লেভেলের উপর ডিপেন্ড করতেছে ব্যাপারটা, খেয়াল করছো যে এখানে ওয়াটার লেভেলটা বেশি, তো এখানে ফ্রিকোয়েন্সিটা অনেক কম। ঠিক আছে, এখানে ওয়াটার লেভেল বেশি, এখানের জন্য একটা সার্টেন ফ্রিকোয়েন্সি আছে। এখানে ওয়াটার লেভেল হলো এখানে, সো ফ্রিকোয়েন্সি হলো 1174। ওকে, এরপরেরটাই কি ওয়াটার লেভেল সবচেয়ে কম, সো এখানে ওয়াটার লেভেল সবচেয়ে কম, তো ফ্রিকোয়েন্সি হলো সবচেয়ে বেশি। সো এখন আমাদের এইটার জন্য ওয়াটার লেভেলটা কি, এইটার জন্য ওয়াটার লেভেলটা হলো এই দুইটা থেকে বেশি কিন্তু এক নাম্বারটা থেকে কম, তাই না? হ্যাঁ এখানের মধ্যে দেখো সে যদি আমরা যেটা বলতেছি খেয়াল করো, এই যে এইটার জন্য এফ হার্টজ যেটা লিখছে, হ্যাঁ এফ হার্টজ যেটা লিখছে, এটার জন্য দেখো ওয়াটার লেভেলটা, এটার জন্য ওয়াটার লেভেলটা কি হইতেছে, এটার জন্য ওয়াটার লেভেলটা 1247 কি বলে 1245 এবিসি লিখে পারছে, এ বি
সি ডি। এখন বলতেছে ডি নাম্বারের জন্য ফ্রিকোয়েন্সি কত হবে এটা একটা এস্টিমেট করতে। ওকে, সো এখন এখানে ফার্স্টে দেখো, the photograph show 4 different amounts of water in glass. The frequencies of the musical notes produced with 3 amounts of water are shown. এখন বলতেছে ডি নাম্বারের জন্য, যে এইটার জন্য ফ্রিকোয়েন্সিটা কত হবে। এইটার জন্য ফ্রিকোয়েন্সিটা 1174 এর কম। তো 1174 এর কম মানে এইটা হইতে পারবে না, এইটা হইতে পারবে না। ওকে, আর ওর থেকে যে গ্লাস এ থেকে কি আছে, ওয়াটার কম আছে, তো তার মানে গ্লাস এ এর থেকে ফ্রিকোয়েন্সি হবে বেশি, তো তার মানে 960 হইতে পারবে না। তো তাহলে অ্যানসারটা কি হবে? বি। 1109। গুণটিকে বুঝতে পারছো কোশ্চেনটা? ওকে, রাইসা বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এটা গেল। এরপরে দেখি, এরপর বলতেছে কি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু স্পিড বাই ফ্রিকোয়েন্সি। ওকে, তো স্পিড হলো 340। বলতেছে a student listens to the sound from the glass that contains the largest amount of water. লার্জেস্ট অ্যামাউন্ট অফ ওয়াটার কোনটা? এতে, তাই না? কত? এটা ফ্রিকোয়েন্সি 1047। ওকে, সো এটা ফ্রিকোয়েন্সি হলো 1047। সো 1047 হার্টজ। সো নাও বলতেছে যে ওয়েভলেন্থের ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 30 মিটার হবে, কি বলে 30 সেন্টিমিটার হবে, এটা শো করতে বলছে। সো ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এফ, তারা লিখেই দিছে ফর্মুলা। সো ভি হলো 340 আর এফ কত? 1047। এটা কত আসে জাবের ভ্যালুটা? 0.325 মিটার। তো এখন মিটারের থেকে সেন্টিমিটারে নিলে কি করব? মাল্টিপ্লাইড বাই 100, তাই না? মাল্টিপ্লাইড বাই 100 করলে সেন্টিমিটারে গেলাম, তো কত আসলো? 32.5 সেন্টিমিটার। সো তাহলে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হোয়াট? 30 সেন্টিমিটার। সো এটা শো করতে বলছিল। ব্যাপারটা কি বোঝা গেছে সবার কাছে? ফারিহা বুঝতে পারছো? ফারিহা? হ্যাঁ ভাইয়া। ওকে, হ্যাঁ। তো তাহলে দ্যাটস ইট। এই ছিল আমাদের ওয়ার্কশিট দুইটা। তো এইটা গেল আমাদের ওয়েভস এর ওয়ার্কশিটের সলিউশন। ওকে, ওয়েভস এর ওয়ার্কশিটের সলিউশন এগুলা গেল। আচ্ছা, তোমরা কি স্টুডেন্ট বুকের এক্সারসাইজ কোশ্চেন আর এন্ড অফ ইউনিট কোশ্চেন সবগুলা করছিলা? জাবের? হ্যাঁ। হ্যাঁ, জমা দিয়েছিলাম। হ্যাঁ, ওকে, সো তাহলে সবগুলা চ্যাপ্টারের এক্সারসাইজ কোশ্চেন আর এন্ড অফ ইউনিট কোশ্চেন গুলা শেষ করলে পরে তাহলে তো ভালো। তো তাহলে পরে এইটা ছিল আমাদের ওয়েভস এর রিভিউ। কারো কি কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, ওই যে আর্থকুয়েকের এগুলা কি আমাদেরও আসবে? আসবে নাকি এটার তো কোনো শিওরিটি নাই। এরকম তোমাদেরকে মনে করো একটা কনটেক্সট দিয়ে দিল, দেন ওইটার উপর কোশ্চেন করতে পারে, না করলে তো নাই, এটা তো ব্যাপার না। না করলে তো এই এক্সেলের নরমাল কোশ্চেন পেপার গুলো তো করছই। এইগুলা এক্সট্রা কয়টা জিনিস আমরা জেনে রাখতেছি আলাদা করে, যদি আসে তো তাহলে যেন কোনো অ্যানসার করতে প্রবলেম না হয়। বুঝতে পারছো? জি ভাই। ওকে, আর তোমাদের নরমালি যে বুকলেট গুলা ছিল, বুকলেটের কোশ্চেন গুলি, ওগুলা সবগুলা কি সবাই বুঝে বুঝে সবগুলা সলভ করছো নাকি কোনোটা মুখস্থ করছো? ওগুলা কিন্তু সবগুলা বুঝে বুঝে পড়া লাগবে। ওকে, মুখস্থ করলে পরে ও লেভেলস এর এখানে ছাড় পেয়ে গেল, এ লেভেলস এ যা বিশাল রকমের ধরা খাবা। এর জন্য যে বুকলেট গুলা তোমরা যদি তাড়াহুড়ার মধ্যে করে থাকো আগে, এখন বুকলেটের কোশ্চেন গুলি 1 বাই 1 একটু দেখে যাবা, তাহলে যেন তোমাদের সেন্স মেক করে। যে কোনো কোশ্চেনে প্রবলেম ফেস করলে পরে ওটা ছবি পাঠাইলে আমি সলভ করে দিব। বুঝতে পারছো? ওকে, সো তাহলে আজকে আমাদের এইটুকু। এরপরে তোমাদেরকে এনার্জি চ্যাপ্টারের কারেন্ট ও লেভেলস ব্যাচের লেকচার গুলো ফার্স্টে পাঠাই দিব। ফার্স্টে ওগুলা লেকচার গুলি দেখবা, দেন ওয়ার্কশিট গুলা দিব, ওই ওয়ার্কশিট গুলা সলভ করবা। ওকে, ওকে। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। হাফেজ।